স্বাগত দীপ্ত নিউজ আপডেটে। আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়র এবং 493টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উপজেলা চেয়ারম্যানের জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এছাড়াও 323টি পৌরসভার মেয়র ও 60 জেলা পরিষদ চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। এসব পদে জেলা প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত শুক্রবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আনা সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ এই রুল জারি করেছে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ কয়েকটি বিষয় 2011 সালে সংবিধানের ৫৫ সংশোধনী আনা হয়। 2011 সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন বিশিষ্ট ব্যক্তি রিটটি দায়ের করেন। অন্যান্যরা হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবায়রুল হক ভুইয়া ও জাহারা রহমান। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন। সেই পদ থেকেও সরে দাঁড়ালেন তিনি। জালাল তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন। অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল ইউনুস 1997 সাল থেকে শুরু করে বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি বোর্ডে ছিলেন না। দর্শক, ক্রীড়াঙ্গনের পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী তৌসিয়া ইসলাম। বিস্তারিত জানবো আমরা তার কাছ থেকে। তৌসিয়া, অভিজ্ঞ সংগঠক জালাল ইউনুস তিনি সরে দাঁড়িয়েছেন, এই বিষয়ে আপনার মতামত জানতে চাইছি। আসলে সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু দেশের সব অঙ্গনে আমরা একটা পরিবর্তনের হাওয়া দেখতে পাচ্ছি। বিভিন্ন সরকারি পদ থেকে দেখা যাচ্ছে যে যারা প্রধানের দায়িত্বে ছিলেন বা যারা বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা কিন্তু সরে দাঁড়াচ্ছেন। তো খুব স্বাভাবিকভাবে ক্রীড়াঙ্গন বা সংস্কৃতি অঙ্গন যে এর বাইরে থাকবে না এটা অনুমিতই ছিল, এখানেও সেটাই হয়েছে। তবে জালাল ইউনুসের মতো একজন পরিচালকের সরে দাঁড়ানোর বিষয়টা আসলে দুঃখজনক বলবো এই কারণে যে গত 12 বছরে নাজমুল হাসান পাপন যখন বোর্ডের প্রধানের দায়িত্বে ছিলেন, এই সময়টা থেকে শুধু না 1997 সাল থেকে কিন্তু জালাল ইউনুস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে পরিচালক হিসেবে আছেন। তার আগে থেকে উনি একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক হিসেবে ছিলেন। এর সাথে সাথে আরেকজন যিনি হচ্ছে আহমেদ সাজ্জাদুল আলম ববি, এই দুজন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এইবারের যে বোর্ড যখন গঠন হলো 2021 সালে, তারা এই দুজনকে পরিচালক হিসেবে রাখা হচ্ছে। আহমেদ সাজ্জাদুল আলম ববি, মজার ব্যাপার হচ্ছে উনি সাকিব আল হাসানের জন্মেরও 2 বছর আগে থেকে বিসিবির পরিচালক হিসেবে আছেন। তার মানে এনারা আসলে এত সিনিয়র পরিচালক সংগঠক ক্রিকেটের সঙ্গে কাজ করেন, কিন্তু তারা এক সময় কখনো আবাহনী মতো বড় ক্লাবের পক্ষ থেকে কাউন্সিলরশিপ নিয়ে তারা বোর্ডে নির্বাচিত হয়ে আসতেন। কিন্তু গত 12 বছর যাবৎ যখন নাজমুল হাসান পাপনের বোর্ডটা ধীরে ধীরে কিন্তু প্রথম দিকে এসেই কিন্তু বোর্ডে সেভাবে দুর্নীতিটা ছিল না, ধীরে ধীরে ওনারা পুরো বোর্ডটাকে নিজেদের আয়ত্তে আনতে গিয়ে, নিজেদের কুক্ষিগত করতে গিয়ে, সব কিছু বিরুদ্ধ মত যেন না থাকে, পুরোপুরি নিজেদের করতে গিয়ে তারা এই যে অভিজ্ঞ যে সংগঠক যারা আছেন তাদেরকে পুরোপুরি ফেলে দিতে পারেননি। কিন্তু তাদেরকে যদি কাউন্সিলর হিসেবে কোনো ক্লাবের পক্ষ থেকে আনা হয় বা বড় কোনো জায়গা থেকে আনা হয়, তাহলে সেই জায়গাটা ব্লক হয়ে যায় তাদের হিসাবে। সেই জন্য তারা সরকারিভাবে এনএসসির মনোনীত যে 2টো পদ আছে, এই পদে এই দুজনকে এনে
ক্লাবগুলো থেকে নিজেদের লোক তারা নিয়ে এসেছে। সেটার কারণে কিন্তু একটা প্রভাবটা এখানে পড়লো যে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন বা এরকম বড় বড় সংগঠনগুলো কিন্তু স্পোর্টস ফেডারেশনগুলো বিশেষ করে একটা অটোনমাস বডি হিসেবে কাজ করে, ডেফিনেটলি আইসিসির আন্ডারে থাকে। আইসিসি যদি জানতে পারে যে এখানে সরকার পরিবর্তনের কারণে সরকারি কোনো হস্তক্ষেপ হয়েছে, তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হয়ে যাবে। সেই কারণে হস্তক্ষেপ না করে, সরাসরি হস্তক্ষেপ না করে যদি আনতে হতো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তন আনতে হতো, যেহেতু নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে বোর্ডে নেই, সেখানে অন্য কাউকে আনতে হতো, তাহলে ডেফিনেটলি একটাই উপায় ছিল, বাংলাদেশ এনএসসির মাধ্যমে যে দুজন পরিচালক আছেন তাদের কোনো একটি পদে একজনকে, এখন বর্তমান সরকারের উপদেষ্টারা যাকে পছন্দ করবেন এরকম একজনকে বিসিবি পরিচালক হিসেবে নিয়োগ দেয়া এবং সেই নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বোর্ড সভায় তাকে বাকিরা মিলে সভাপতি নির্বাচন করা। এই ক্ষেত্রে এখন যেহেতু এনএসসি মনোনীত আছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুস, তাদের দুজনের কোনো একজনকে সরে যেতে হতো। এই কারণে যখনই তারা জানতে পেরেছেন যে সরকারিভাবে চাওয়া হচ্ছে যে এনএসসি থেকে তাদের পছন্দের কেউ একজন আসবেন যাকে পরবর্তীতে বোর্ড সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হবে, সেই কারণে এটা জানতে পারার পরই জালাল ইউনুসের মতন একজন অভিজ্ঞকে সরে দাঁড়াতে হয়েছে। গুঞ্জন ছিল যে দুইজনকেই পদত্যাগ করার কথা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একজন পদত্যাগ করলেন। সেক্ষেত্রে আরেকজন যিনি আছেন আহমেদ সাজ্জাদুল আলম, উনার পক্ষ থেকে কি কোনো কিছু জানতে পেরেছেন? না, উনি যতটুকু আমরা জানতে পেরেছি যে উনি সরাসরি পদত্যাগ করতে রাজি হননি এখনো, যে ঠিক আছে উনি দেখতে চাচ্ছেন যে বোর্ডে আসলে কাকে আনা হচ্ছে। যদি পরবর্তীতে মনে করা হয়, যেহেতু আমি আপনাকে যেটা বললাম যে উনি প্রায় দীর্ঘ 37-38 বছর যাবৎ উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আছেন, পরিচালক হিসেবে আছেন। উনি কিন্তু আহমেদ সাজ্জাদুল আলম ববি কিন্তু শুধুমাত্র ক্রিকেট সংগঠক না, ওনার আলাদা কোনো ব্যবসায়িক পরিচয় আছে না, ওনার আলাদা কোনো সংসার জীবন আছে, কিছু না, উনি শুধুমাত্র ক্রিকেট নিয়ে কাজ করেন। উনি সে কারণে বলেছেন যে আমি ক্রিকেট থেকে সরে যাব তখনই যদি আমি নিশ্চিন্ত হতে পারি যে ক্রিকেটটা দুর্নীতিমুক্ত ভালো একটা জায়গায় আছে। যার কারণে আমি আপনাকে একদম স্পষ্টভাবে বলতে পারি যে গত অন্তত 8-10 বছর যাবৎ জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি, তারা এরকম আরও 2-3 জন সংগঠক আছেন যারা নিবেদিত প্রাণ সংগঠক, তাদেরকে কিন্তু একরকম কোণঠাসা করে রাখা হয়েছিল বোর্ডে, তাদের মতামত দিতে দেওয়া হতো না। এই জালাল ইউনুসকে এই খুবই সম্প্রতি ক্রিকেট অপারেশনসের মতন একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। তার আগ পর্যন্ত কিন্তু ওনাকে মিডিয়া কমিটিতে রাখা হতো, কিন্তু ওনার কোনো মতামত নাকি নেওয়া হতো না। উনি নিজেই বলতেন যে আমার মতামত কেউ গ্রহণ করে না, সব কিছু সরকারি লোকজন যারা নাজমুল হাসান পাপনের খুব কাছের লোক, রাজনৈতিকভাবে ওনার সাথে ইনভলভ, এনাদের যেহেতু কোনো রাজনৈতিক পরিচয় নাই, সেই কারণে এনাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল। তো সেই হিসাবে এই দুজন অভিজ্ঞ সংগঠক সরে যাওয়াটা ডেফিনেটলি বিসিবির জন্য একটা ক্ষতির কারণ হতে পারে। আপনি যেমনটি প্রথম প্রশ্নে বলছিলেন যে সর্বত্রই পরিবর্তনের হাওয়া বইছে, ক্রিকেট হোক ফুটবল হোক সবখানেই আমরা দেখতে পাচ্ছি। তো একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে এটি কতটি সময় উপযোগী এবং যারা ক্রিকেট বোদ্ধা তারা কি বলছেন এই বিষয়ে? সবচেয়ে বড় ব্যাপার কি, পরিবর্তন যখন একটা জায়গায় আসে, সরকারের বড় মহলে যখন পরিবর্তন আসে, তখন কিছু পরিবর্তনের হাওয়া সব জায়গায় লাগবে, এটাকে আপনাকে মানতে হবে এবং সেটাকে আপনাকে ইতিবাচকভাবেই দেখতে হবে। কারণ এটা এক অর্থে ইতিবাচক যে আমি সম্পূর্ণ বিরুদ্ধ স্রোতে সবসময় খুব ভালোভাবে কাজ করা সম্ভব না, তাই কিছুটা পরিবর্তন থাকবে। কিন্তু কিছুটা পরিবর্তনের জায়গাটা, এই যে বললাম যে নাজমুল হাসান পাপন যদি এই দুজনকে এনএসসি মনোনীত না রেখে এনাদেরকে স্বাধীনভাবে ওনারা যেভাবে আগে থেকে কাজ করতেন, কোনো না কোনো ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন, ক্লাবের কাউন্সিলর হিসেবে আসতেন, সেটাই যদি হতো তাহলে কিন্তু এনএসসি মনোনীত হিসাবে এনাদের কাউকে সরে যেতে হতো না। তখন এটা স্বাভাবিকভাবে এনএসসি মনোনীত হিসাবে অন্য যে কেউ আসতে পারতেন, যাদের মনোনয়ন ছিল তারা হয়তো অন্য কোনো ক্রীড়া সংগঠক বা অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যে কেউ আসতে পারত। আমাদের সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে ছোট্ট একটি উত্তর জানতে চাইবো আপনার কাছে, যেহেতু সময় শেষের দিকে। আওয়ামী লীগ সরকারের আমলে কিছু ক্ষেত্রে অনিয়ম অভিযোগ এসেছে আমরা দেখতে পাচ্ছি, আপনি কি বলবেন এই বিষয়ে? ছোট করে জানবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 2017 থেকে এ পর্যন্ত আমার মনে হয় দুর্নীতি ছাড়া কোনো কাজ হয়নি। আমি বলবো না নাজমুল হাসান পাপনের আমলে পুরোটা 2012 থেকে পুরোটাই দুর্নীতি হয়েছে, কিন্তু আমি যতদিন ধরে বোর্ডে যাওয়া আসা করেছি, বোর্ডের বিভিন্ন নিউজ কভার করেছি, আমরা পুরোটা দেখেছি। 2016 শেষ থেকে 2017 নির্বাচন, বোর্ডে যে নির্বাচন হয়েছে এই পুরো সময়টা ওনারা পুরোটাই বিরুদ্ধ মত আসতে দেননি, কোনোভাবেই ওনাদের বিরোধিতা করবে এমন লোকজনকে ওনারা বোর্ডের সাথে সম্পৃক্ত হতে দেননি। এটা তো পুরোটাই দুর্নীতি বলতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং সময় দিয়েছেন। দর্শক, দেশের ক্রীড়াঙ্গনে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন তৌসিয়া ইসলাম।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।